হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আজকে আমরা গ্রাম পঞ্চায়েতের জিকে জিএস এর দ্বিতীয় ম্যারাথন ক্লাস করব। আমরা অলরেডি একটা ম্যারাথন ক্লাস করেছি, তোমরা যারা ক্লাসটা করনি করে নিও। এবং আমাদের পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে অন্যান্য যে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো রয়েছে, যেমন ভারতের ভূগোল, ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থা, সেই ক্লাসগুলো করতে পারো। তাছাড়া তোমরা যদি এই সমস্ত ক্লাসের পিডিএফ চাও, তাহলে অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে জিকে জিএস বাই রোহিত, সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও। আজকে আমাদের প্রথম যে প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানের কততম সংশোধনী অনুযায়ী পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য আসন সংরক্ষিত থাকে? 42তম, 50তম, 62তম নাকি 73তম? দেখো, আমাদের যে পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে সেখানে মহিলাদের সিট সংরক্ষণ সম্বন্ধে যে সংবিধান সংশোধন, সেটা হচ্ছে 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যেখানে বলা হয়েছিল যে মহিলাদের জন্য মিনিমাম 1/3 বা 33% সিট রিজার্ভ রাখতে হবে। এই বিষয়টায় আমাদের সংবিধানের আর্টিকেল নাম্বার 243-এর ডি, এই আর্টিকেলে উল্লেখ রয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এসসি, এসটি এবং মহিলা এদের সিট সংরক্ষণ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে কি নিয়ে আলোচনা করছি? পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে আলোচনা করছি। ঠিক আছে। তো পঞ্চায়েত ব্যবস্থার উল্লেখ যদি তোমরা দেখো, আমাদের সংবিধানে তিনটা জায়গাতে পাবে। এক, কোথায়? আর্টিকেল নাম্বার 40, ডিপিএসপি তে আর্টিকেল নাম্বার 40, পার্ট 9 এবং শিডিউল 11। আচ্ছা, শিডিউল 11 আমাদের মূল সংবিধানে ছিল না, পরবর্তী ক্ষেত্রে অ্যাড হয়েছে। এটা হচ্ছে আমাদের 73rd যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1992, তার মাধ্যমে যুক্ত হয়েছে। এবং এখানে টোটাল 29টা সাবজেক্ট রাখা হয়েছে, আমাদেরকে মাথায় রাখতে হবে কতগুলো সাবজেক্ট। 29টা সাবজেক্ট। এবং এই সংবিধান সংশোধনটাতেই আমাদের মহিলাদের জন্য যে সিট সংরক্ষণ তার কথা উল্লেখ দেখতে পাবো। আর্টিকেল নাম্বার 40, এখানে পঞ্চায়েত ব্যবস্থার সংগঠন বা পঞ্চায়েতের যে গঠন, সেই গঠন সম্বন্ধে উল্লেখ পাবো। এবং পার্ট 9, এখানে টোটাল 16টা আর্টিকেল রয়েছে, 243 থেকে 243 ও, এখানে আমরা পঞ্চায়েত সম্বন্ধে উল্লেখ পাবো। আচ্ছা, এখান থেকে একটা স্পেশাল নোট তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে 24শে এপ্রিল। এই দিনটাকে পঞ্চায়েত রাজ ডে হিসাবে পালন করা হয়, পঞ্চায়েত রাজ ডে হিসাবে পালন করা হয়, এটা মাথায় রাখবে। চলো পরের কোশ্চেন দেখো, ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু নেই? দিল্লি, চণ্ডীগড়, পুদুচেরি, লাদাখ? তো মনে রাখবে, আমাদের যে দিল্লি, সেখানে কিন্তু কোনো রকম পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু নেই। এটা কোথায় লেখা রয়েছে? আমাদের সংবিধানের এই আর্টিকেল নাম্বার 243 এম, এখানে উল্লেখ করা রয়েছে যে দিল্লিতে পঞ্চায়েত ব্যবস্থা থাকবে না। ঠিক আছে। যদি বলা হয় যে পঞ্চায়েত ব্যবস্থার মূল উদ্দেশ্য কি, পঞ্চায়েত ব্যবস্থার মূল উদ্দেশ্য কি, তাহলে মনে রাখবে সেটা ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার বা ক্ষমতার বিকেন্দ্রীকরণ। ক্ষমতার বিকেন্দ্রীকরণ, যাতে ক্ষমতাটা একটা জায়গায় কুক্ষিগত না থাকে, সে কারণেই কিন্তু এটা করা হয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রক ভারতের সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে কতজন করার প্রস্তাব অনুমোদন দিয়েছে? তো মনে রাখবে, এটা হচ্ছে 37 জন করার অনুমোদন দিয়েছে। আমাদের সুপ্রিম কোর্ট, ঠিক আছে, যেটা ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়, এটা আমাদের পার্ট 5-এ আমরা দেখতে পাবো। সংবিধানের পার্ট 5, যেটাকে আমরা কি বলি, দ্য ইউনিয়ন। ঠিক আছে। আর্টিকেল নাম্বার কত? 52 থেকে 151, মানে প্রায় 100টার মতো আর্টিকেল রয়েছে। এই জায়গাটাকে আবার আমরা পাঁচটা ভাগে বা পাঁচটা চ্যাপ্টারে ভাগ করে থাকি। ঠিক আছে। পাঁচটা চ্যাপ্টার কি কি? একটা হচ্ছে এক্সিকিউটিভ, অনেক বড় আর্টিকেল, তো মানে অনেকগুলো আর্টিকেল রয়েছে, তার জন্য এগুলোকে বিভিন্ন ভাগে। একটা হচ্ছে ইউনিয়ন এক্সিকিউটিভ, নেক্সট হচ্ছে আমাদের পার্লামেন্ট, তারপর রয়েছে আমাদের লেজিসলেটিভ পাওয়ার, এবং তারপর রয়েছে ইউনিয়ন জুডিশিয়ারি। মানে হচ্ছে তোমার আমাদের যে চ্যাপ্টার 4, সেই চ্যাপ্টার 4-এ কিন্তু সুপ্রিম কোর্ট নিয়ে আলোচনা করা হয়েছে। এবং লাস্ট হচ্ছে সিএজি, আর্টিকেল নাম্বার 124 থেকে আর্টিকেল নাম্বার 147, এখানে আমরা সুপ্রিম কোর্টের উল্লেখ দেখতে পাবো। তার মধ্যে আর্টিকেল নাম্বার 124-এ বলা হয়েছে যে আমাদের যখন সুপ্রিম কোর্ট তৈরি হয়, অরিজিনালি আমাদের জাজেদের সংখ্যা ছিল 1+7। ঠিক আছে।
1+7 মানে একটা চিফ জাস্টিস এবং 7 জন অন্যান্য মেম্বার, যেটা এখন পরিবর্তন হয়েছে 1+37। আচ্ছা, এটাই কি প্রথম পরিবর্তন? না, লেটেস্ট আরো একটা হয়েছিল 2019-এ, যেখানে সুপ্রিম কোর্টের জাজের সংখ্যা 30 থেকে বাড়িয়ে 33 করা হয়। এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, যদি বলা হয় যে সুপ্রিম কোর্ট, এই সুপ্রিম কোর্টের যে ধারণা এটা আমরা কোথা থেকে নিয়েছি, তো মনে রাখবে 1935-এর যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট রয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, সেই অ্যাক্টের মাধ্যমে একটা কোর্ট স্থাপনা করা হয়েছিল, ফেডারাল কোর্ট। এই ফেডারাল কোর্টের পরিবর্তে এখন আমাদের কি রয়েছে? সুপ্রিম কোর্ট। ঠিক আছে, এটাই আমাদের পরিবর্তন হয়েছে সুপ্রিম কোর্ট। আচ্ছা, সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি বা চিফ জাস্টিস কে রয়েছে? সূর্যকান্ত। কততম? 53rd। ঠিক আছে। আচ্ছা, সুপ্রিম কোর্টের স্থাপনা কবে হয়? 26শে জানুয়ারি 1950। মোটামুটি সুপ্রিম কোর্ট থেকে এতগুলো বিষয় যদি তুমি মনে রাখতে পারো তাহলেই যথেষ্ট। আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 32, যেটার মাধ্যমে সুপ্রিম কোর্ট রিট জারি করে, এবং এই সুপ্রিম কোর্টকে বলা হয় দ্য গার্ডিয়ান অফ কনস্টিটিউশন। দ্য গার্ডিয়ান অফ কনস্টিটিউশন। ঠিক আছে, দ্য গার্ডিয়ান অফ কনস্টিটিউশন বলা হয় কাকে? সুপ্রিম কোর্টকে বলা হয়। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো। রাজ্যের শাসনতান্ত্রিক প্রধান কে? মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, হাইকোর্টের প্রধান বিচারপতি, নাকি এদের মধ্যে কেউ নন? আচ্ছা, রাজ্যের যখন শাসনতান্ত্রিক প্রধান বলা হবে সেটা হবে রাজ্যপাল। আচ্ছা, যদি বলা হতো সাংবিধানিক প্রধান কে? সাংবিধানিক প্রধান, সেটাও হবে রাজ্যপাল। কিন্তু যদি বলা হয় বাস্তবিক প্রধান কে? বাস্তবিক প্রধান, সেটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী। আবার আমাদের দেশের ক্ষেত্রে যদি দেখি, সাংবিধানিক প্রধান হচ্ছে প্রেসিডেন্ট, কিন্তু বাস্তবিক প্রধান হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী। আচ্ছা, রাজ্যপাল, গভর্নর, গভর্নরের উল্লেখ কত নাম্বার আর্টিকেলে পাবে? আর্টিকেল নাম্বার 153 টু 159, যেখানে আর্টিকেল 153-তে বলা হয়েছে যে প্রত্যেকটা রাজ্যের বা একাধিক রাজ্যের একজন করে রাজ্যপাল থাকতে পারে। যে রাজ্যপালের পদটা আমরা কোন দেশ থেকে নিয়েছি? কানাডার সংবিধান থেকে কিন্তু নিয়েছি। আচ্ছা, রাজ্যপালের সম্বন্ধে কয়েকটা পাওয়ার সম্বন্ধে একটু মনে রাখবে যখন রাজ্যপাল সম্বন্ধে পড়বে। এক হচ্ছে আর্টিকেল নাম্বার 163, আর্টিকেল নাম্বার 161, আর আর্টিকেল নাম্বার 174। আচ্ছা, 161-এ কি রয়েছে? পার্ডন পাওয়ার বা ক্ষমা করার অধিকার, শুধুমাত্র ফাঁসির সাজা এবং সৈন্য সাজা বাদ দিয়ে, যেটা শুধুমাত্র প্রেসিডেন্টের কাছে রয়েছে আর্টিকেল নাম্বার 72-এ। ঠিক আছে, আমাদের প্রেসিডেন্টের যে পার্ডন পাওয়ার সেটা আর্টিকেল 72-তে রয়েছে। সেখানে তিনি ফাঁসির সাজাও ক্ষমা করতে পারেন, আবার সৈন্য সাজাও ক্ষমা করতে পারেন, কিন্তু রাজ্যপাল এই দুটো সাজা ক্ষমা করতে পারে না। আর্টিকেল 163-তে কি রয়েছে? যে রাজ্যপালকে হেল্প করার জন্য, রাজ্যপালকে হেল্প করার জন্য কি থাকবে? কাউন্সিল অফ মিনিস্টার, এবং এই কাউন্সিল অফ মিনিস্টারের হেড কে হবে? সিএম। আর সিএম কে অ্যাপয়েন্ট করবে কে? সেটাও কিন্তু আমাদের রাজ্যপাল। মনে থাকবে। তাহলে মুখ্যমন্ত্রীর উল্লেখ কত নাম্বার? আর্টিকেল নাম্বার 163। আচ্ছা, আর্টিকেল 174, এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে রাজ্যপাল বিধানসভাকে ভঙ্গ করে দিতে পারে, ডিসলভ করে দিতে পারে। দেখবে রিসেন্ট টাইমে যখন আমাদের 2026-এর যে বিধানসভার ভোট হলো, তারপর আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি তার রেজিগনেশনটা কিন্তু দেননি। তখন আমাদের যে রাজ্যপাল ছিল আর.এন. রবি, তিনি কি করলেন? আর্টিকেল 174 ব্যবহার করে বিধানসভাকে ভেঙে দিলেন। এটা কিন্তু মনে রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ এবং রিসেন্ট টাইমে অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিউজে খুব ছিল এটা। ঠিক আছে, তারপর দেখো হাইকোর্টের প্রধান বিচারপতি। আচ্ছা, হাইকোর্ট সম্বন্ধে যখনই আলোচনা হবে, আমাদের যে বর্তমানে হাইকোর্টের বিচারপতি রয়েছে তার নাম কি, বা চিফ জাস্টিস রয়েছে তার নাম হচ্ছে সুজয় পল। নামটা মনে রাখবে, চিফ জাস্টিস অফ ক্যালকাটা। ঠিক আছে, হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্ট। আচ্ছা, এই সমস্ত বিষয়টা কোথায় রয়েছে জানো? আমাদের পার্ট 6 যদি আমরা দেখি, পার্ট 5-এ হচ্ছে ইউনিয়ন, পার্ট 6-এ হচ্ছে স্টেট। স্টেটের সমস্ত বিষয় আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা, তার মধ্যে কয়েকটা আর্টিকেল আরো গুরুত্বপূর্ণ, যেমন আর্টিকেল নাম্বার হচ্ছে 168, যেখানে বিধানমণ্ডল কি রয়েছে? বিধানমণ্ডল। বিধানমণ্ডলের মধ্যে কি কি থাকে?
বিধানমণ্ডলের মধ্যে থাকে আমাদের বিধানসভা, বিধান পরিষদ এবং রাজ্যপাল। আচ্ছা, আর্টিকেল নাম্বার 169, এটা হচ্ছে বিধান পরিষদ গঠনের পদ্ধতি বা ক্রিয়েশন অফ বিধান পরিষদ। কিভাবে বিধান পরিষদ তৈরি করা যেতে পারে? তোমরা জানো সব রাজ্যে কিন্তু বিধান পরিষদ নেই, কয়েকটা রাজ্যে, প্রায় 6টা রাজ্যে বিধান পরিষদ রয়েছে। 6টা রাজ্য কি কি? 6টা রাজ্য কি কি আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা নোট করে নিও, ঠিক আছে? সেটা হচ্ছে তেলেঙ্গানা, কি কি রয়েছে? তেলেঙ্গানা, কর্ণাটক, ইউপি, বিহার, কর্ণাটক, তেলেঙ্গানা, ইউপি, বিহার, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে? কি কি হলো? তেলেঙ্গানা, ইউপি, বিহার, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, 4টে তো 6টা, ঠিক আছে। আচ্ছা, আর্টিকেল নাম্বার 170, এখানে কি নিয়ে উল্লেখ রয়েছে? বিধানসভা। আর আর্টিকেল নাম্বার 171, এখানে হচ্ছে বিধান পরিষদ। আচ্ছা, বিধানসভাতে যারা যায় তাদেরকে আমরা বলি এমএলএ, আর বিধান পরিষদে যারা যায় তাদেরকে বলে এমএলসি, মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল, ঠিক আছে? চলো, পরবর্তী প্রশ্ন আমাদের যেটা রয়েছে, সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পর কোন ধর্ম গ্রহণ করেছিলেন? সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। দেখো, কলিঙ্গের যুদ্ধ, কলিঙ্গের যুদ্ধ কত সালে হয়েছিল? ডেটটা মনে রাখবে, 261 বিসি। কবে? 261 বিসি। এই যুদ্ধতে সম্রাট অশোক প্রচুর হত্যা করেছিল এবং তারপর তার মনের পরিবর্তন হয়। সেটাকে কি বলা হয়? ভেরি ঘোষ থেকে তিনি ধম্ম ঘোষে রূপান্তরিত হন। ধম্ম ঘোষে রূপান্তরিত হন এবং তিনি বৌদ্ধ ধর্মকে পালন করেছিলেন। অশোকের যে 14টা গুরুত্বপূর্ণ এডিক্ট রয়েছে বা অভিলেখ রয়েছে, সেখানে তার যে 13 নাম্বার অভিলেখটা রয়েছে, 13 নাম্বার যে এডিক্ট রয়েছে, সেখানে তিনি কি নিয়ে উল্লেখ করেছেন? কলিঙ্গ যুদ্ধ সম্বন্ধে উল্লেখ করেছেন। আচ্ছা, ঠিক আছে, কলিঙ্গ যুদ্ধ সম্বন্ধে উল্লেখ করেছে। এখানে যেটা মনে রাখবে, এই যে তার 14টা গুরুত্বপূর্ণ অভিলেখ রয়েছে, তার মধ্যে প্রথম এবং 11 নাম্বার, প্রথম এবং 11 নাম্বার এই দুটো, ঠিক আছে? প্রথমটাতে তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে অ্যানিমেল স্যাক্রিফাইসটাকে বন্ধ করতে হবে, প্রহিবিশন অফ অ্যানিমেল স্যাক্রিফাইস, এই যে পশু বলি হয় সেটাকে বন্ধ করতে হবে। আর 11 নাম্বারটাতে তিনি এই যে ধম্ম ঘোষ, সেটাকে তার যে ধম্ম পলিসি, সেটাকে তিনি এক্সপ্লেন করেছেন 11 নাম্বার এডিক্টে। এই দুটো খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে, হ্যাঁ? আচ্ছা, অশোক কোন বংশের রাজা ছিল? সেটা হচ্ছে মৌর্য বংশ। সেটা হচ্ছে মৌর্য বংশ। এই মৌর্য বংশের সংস্থাপক কে ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে? চন্দ্রগুপ্ত মৌর্য। বিষ্ণুগুপ্তের হেল্প নিয়ে তিনি, বা আমাদের যে চাণক্যের হেল্পে তিনি মৌর্য বংশের স্থাপনা করেন। এই চন্দ্রগুপ্ত মৌর্য পরবর্তী ক্ষেত্রে জৈন ধর্ম গ্রহণ করেছিল, এটা মাথায় রাখবে। এখানে যেহেতু জৈন ধর্মের উল্লেখ রয়েছে, আমি তাই বলছি, তিনি জৈন ধর্ম গ্রহণ করেছিলেন এবং আলটিমেটলি তিনি কর্ণাটক চলে গেছিলেন তার শেষ জীবনে। কর্ণাটকের যে শ্রবণ বেলগোলা রয়েছে, সেখানে যে তিনি, যেটাকে আমরা উপোস বলি, সেই না খেয়ে নিজের জীবন ত্যাগ করেছিলেন, যেটাকে জৈন ধর্মের ভাষাতে বলা হয় কয়া ক্লেশা। কি বলা হয়? কয়া ক্লেশা, ঠিক আছে? এটা তিনি করেছিলেন চন্দ্রগুপ্তর ক্ষেত্রে, এটা অবশ্যই মনে রাখবে। আচ্ছা, আর যেটা মনে রাখবে যে বৌদ্ধ ধর্মের যাতে বিস্তার ঘটে, সেই কারণে সম্রাট অশোক তার যে পুত্র এবং কন্যা মহেন্দ্র এবং সংঘমিত্রাকে, ঠিক আছে, বৌদ্ধ ধর্মের মানে এক্সপান্ডের জন্য তার পুত্র হচ্ছে তোমার মহেন্দ্র এবং সংঘমিত্র, তার কন্যা, এদেরকে কোথায় পাঠিয়েছিল? এদেরকে শ্রীলঙ্কাতে পাঠিয়েছিল, ঠিক আছে? শ্রীলঙ্কাতে পাঠিয়েছিল, এটা মনে রাখবে। চলো, নেক্সট কোশ্চেন আমাদের কি রয়েছে? বর্তমানে ভারতীয় সংবিধানে মোট কতগুলো অনুচ্ছেদ ও তফসিল রয়েছে? তো দেখো, আমাদের সংবিধানে যদি বর্তমান পরিস্থিতিটা দেখি, 448টা আর্টিকেল এবং 12টা তফসিল রয়েছে, ঠিক আছে? কিন্তু অরিজিনালি আমরা যদি দেখি, অরিজিনালি যদি আমরা দেখি,
টোটাল 22টা পার্ট ছিল, 395টা আর্টিকেল ছিল এবং 8টা শিডিউল ছিল। এটা হচ্ছে অরিজিনাল যদি আমরা দেখি। এই 22টা পার্ট এখন পরিবর্তন হয়ে 25টা হয়েছে। কি করে হয়েছে? তো মনে রাখবে, প্রথমত যে 7 নাম্বার পার্ট ছিল মূল সংবিধানে, সেটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। তার পরিবর্তে কতগুলো পার্ট অ্যাড হয়েছে, যেমন পার্ট 4A, পার্ট 9A, পার্ট 9A, 9B, ঠিক আছে। তাছাড়া হচ্ছে তোমার 14A, এই পার্টগুলো নতুন অ্যাড হয়েছে এবং 25টা পার্টে রূপান্তরিত হয়েছে। মূল সংবিধানে 395টা আর্টিকেল ছিল, এখন 448টা হয়ে গেছে। আর 8টা শিডিউল ছিল, এখন 12টা শিডিউল হয়েছে, ঠিক আছে। তো মনে রাখবে এটা পরিবর্তন হয়েছে। আচ্ছা, এই যে সংবিধান, এই সংবিধানটা কে তৈরি করেছে? সেটা তৈরি করেছে আমাদের কনস্টিটিউন্ট যে অ্যাসেম্বলি ছিল, গণপরিষদ, সেই গণপরিষদ তৈরি করেছে। কে তৈরি করেছে? গণপরিষদ। কোনো একজন ব্যক্তি কিন্তু তৈরি করেনি। আমরা ক্রিয়েটার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা বি.আর. আম্বেদকরকে বলি, কারণ তিনি ড্রাফট কমিশনের চেয়ারম্যান ছিলেন, ঠিক আছে। 1946 সালে গণপরিষদের গঠন হয় এবং এই গণপরিষদ সংবিধানটা তৈরি করতে টোটাল 11টা সেশন বা বৈঠক করেছিল, ঠিক আছে। টোটাল 11টা বৈঠক করেছিল, এটা মাথায় রাখবে। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? 15 নাম্বার, 17 নাম্বার, 20 নাম্বার নাকি 22 নাম্বার? অস্পৃশ্যতা দূরীকরণ বা আনটাচেবিলিটিকে দূর করার কথা বলা হয়েছে কোন আর্টিকেলে? সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 17, যেখানে বলা হয়েছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, ঠিক আছে। আর্টিকেল 15তে কি বলা হয়েছে? আর্টিকেল 15তে বলা হয়েছে যে জাতি, ধর্ম, লিঙ্গ, বর্ণ এগুলোর উপর ভিত্তি করে কোনো রকম ডিসক্রিমিনেশন করা যাবে না, ঠিক আছে। নো ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ কাস্ট, রিলিজিয়ন, সেক্স, বার্থ প্লেস, এইগুলোর উপর ভিত্তি করে কোনো রকম ভেদভাব করা চলবে না। আচ্ছা, আর্টিকেল 20, এটাতে কি বলা হয়েছে? প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন। প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন, তার মানে কি? তার মানে হচ্ছে তোমাকে যদি সাজা দেওয়া হয়, ধরো তুমি কোনো একটা ক্রাইম করলে, তোমাকে পুলিশ অ্যারেস্ট করলো, তুমি কোর্টে গেলে, তো তোমাকে নিশ্চয়ই কনভিকশন দেওয়া হবে, সাজা দেওয়া হবে। তো এই সাজা দেওয়ার ক্ষেত্রে তোমার কিছু প্রোটেকশন রয়েছে। টোটাল 3 ধরনের প্রোটেকশন পাবে। একটাকে বলা হয় নো এক্স ফ্যাক্টো ল। নো এক্স ফ্যাক্টো ল, তার মানে কি? তার মানে হচ্ছে যে তুমি যে সময়টাতে ক্রাইম করছো, 2025-এ যদি তুমি কোনো একটা ক্রাইম করো, তো 2025-এর যে আইন, সেই আইন অনুযায়ী তুমি সাজা পাবে। নেক্সট হচ্ছে নো ডবল জিওপার্ডি। নো ডবল জিওপার্ডি, তার মানে কি? তুমি যে ক্রাইমটার জন্য একবার সাজা পেয়ে গেছো, সেটার জন্য তোমাকে দ্বিতীয়বার সাজা দেওয়া হবে না। আরেকটা হচ্ছে নো সেলফ ইনক্রিমিনেশন, তার মানে কি? তুমি নিজের বিরুদ্ধে সাক্ষী দিতে নাও চাইতে পারো, এটা তোমার অধিকার, তুমি নিজের বিরুদ্ধে সাক্ষী নাও দিতে পারো। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 22, যেখানে তোমাকে অ্যারেস্ট হওয়ার বিরুদ্ধে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট, তোমাকে অ্যারেস্ট হওয়ার পূর্বে তোমার কাছে কিছু মৌলিক অধিকার থাকে। যেমন যদি তোমাকে অ্যারেস্ট করা হয়, 24 ঘন্টার মধ্যে সশরীরে কোর্টে নিয়ে যেতে হবে। যদি কোর্ট থেকে তোমাকে ডিটেন করার কথা না বলে, তাহলে তোমাকে পুলিশ রাখতে পারবে না। তুমি নিজের একজন আইনজীবী রাখতে পারবো বা লয়ার রাখতে পারবে। এটা হচ্ছে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট। আচ্ছা, আরেকটা এখানে জিনিস মনে রাখবে, অ্যান্টিসিপেটারি বেল। অ্যান্টিসিপেটারি বেল, তার মানে কি? তার মানে হচ্ছে যদি তোমার মনে হচ্ছে যে পুলিশ তোমাকে অ্যারেস্ট করতে পারে, তুমি কোর্টে গেলে বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে গেলে, তোমার মনে, তোমার যা মনের ভাবনা সেটা তুমি বললে, এবং তুমি বললে যে স্যার আমি তো পালাচ্ছি না, আমার এই ডকুমেন্টস এবং এই সাক্ষী রয়েছে, আপনি আমাকে অ্যান্টিসিপেটরি বেল দিন। আচ্ছা, তোমাকে যদি কোর্ট থেকে বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্টিসিপেটরি বেল দিয়ে দেয়, তার ফলে পুলিশ তোমাকে অ্যারেস্ট করতে পারবে না, এটাও কিন্তু মনে রাখবে।
নেক্সট হচ্ছে 2026-এর শীতকালীন অলিম্পিকের মশাল বহনকারী হিসাবে নির্বাচিত হয়েছেন কে? পিভি সিন্ধু, অভিনব বিন্দ্রা, ম্যারি কম, নীরজ চোপড়া। 2026-এর শীতকালীন অলিম্পিকের মশাল বহনকারী হয়েছেন অভিনব বিন্দ্রা। ঠিক আছে। আচ্ছা, তিনি 2024 সালে অলিম্পিক অর্ডার পুরস্কার পেয়েছেন, এটা মাথায় রাখবে, অলিম্পিক অর্ডার পুরস্কার পেয়েছেন। আচ্ছা, ম্যারি কম সম্বন্ধে মনে রাখবে 2012 সালে প্রথম ভারতীয় মহিলা হিসাবে কি পেয়েছেন? বক্সিং এর জন্য ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন অলিম্পিকে, ব্রোঞ্জ মেডেল। তার লেখা একটা বই রয়েছে আনব্রেকেবল, তার বায়োগ্রাফি নিয়ে। ঠিক আছে, আনব্রেকেবল, এটা কিন্তু মনে রাখবে। আচ্ছা, এটা নীরজ চোপড়াতে চলে গেছে, একটু এটা কারেক্ট করে নিও, এটা নীরজ চোপড়ার জন্য নয়, এটা হচ্ছে আমাদের ম্যারি কমের জন্য, ম্যারি কমের জন্য। ঠিক আছে। নেক্সট, পঞ্চায়েত সমিতির প্রধান কে? সভাপতি, প্রধান, সচিব, কোনোটিই নয়। পঞ্চায়েত সমিতি, দেখো আমাদের যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে তার একদম বেসিকে থাকে গ্রাম পঞ্চায়েত, একদম বেসিক গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতের উপর থাকে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতি, আর তার উপরে থাকে জেলা পরিষদ। ঠিক আছে, এই তিনটা স্টেপ আমাদের থাকে। তো মনে রাখবে পঞ্চায়েত সমিতির যে হেড তাকে কি বলা হয়? সভাপতি বলা হয়। গ্রাম পঞ্চায়েতের যে থাকে তাকে কি বলা হয়? প্রধান, প্রধান, এটা হচ্ছে সভাপতি। এবং জেলা পরিষদে যিনি থাকেন তাকে কি বলা হয়? জেলা অধ্যক্ষ বা প্রেসিডেন্ট। ঠিক আছে, চলো নেক্সট। সুলতানি সাম্রাজ্যের প্রথম সুলতান কে ছিলেন? কুতুবুদ্দিন আইবক, ইব্রাহিম লোদি, সিকান্দার লোদি, নাকি মোহাম্মদ বিন তুগলক? সুলতানি সাম্রাজ্যের প্রথম সুলতান সেটা হচ্ছে কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবককে দাস বংশ বা স্লেভ ডাইনেস্টির সংস্থাপক। ঠিক আছে। দেখো, মোহাম্মদ ঘুরি তোমরা হয়তো জানবে, ভারতকে অনেকবার অ্যাটাক করেছে, তার একজন স্লেভ ছিল কে? সেটা হচ্ছে কুতুবুদ্দিন আইবক। তিনি 1206 সাল থেকে 1210 এই সময়টা পর্যন্ত রাজত্ব করেছিলেন এবং দিল্লি সালতানাতের প্রথম সুলতান। ঠিক আছে। কুতুবুদ্দিন আইবককে বিভিন্ন নামে ডাকা হয়, কোথাও বলা হয় লাখ বক্স, প্রচুর দান ধ্যান করতেন তার কারণে। আচ্ছা, তিনি কি বানিয়েছিলেন? আড়াই দিন কা ঝোপড়া, ঝোপড়া। আচ্ছা, তিনি কি বানাচ্ছিলেন? কুতুব মিনার। কুতুব মিনারটা বানানো শুরু করেছিল কে? কুতুব মিনারটা বানানো শুরু করেছিল কুতুবুদ্দিন আইবক। ঠিক আছে। আচ্ছা, তিনি 1210 সালে মারা যান। কিসের জন্য মারা গেছিলেন জানো? চৌঘান খেলতে যেয়ে, বা যেটাকে আমরা বলে থাকি তোমার পোলো, পোলো খেলতে গিয়ে তিনি মারা গিয়েছিলেন, এটা কিন্তু মনে রাখবে। হ্যাঁ। আচ্ছা, এই যে কুতুব মিনার, কুতুব মিনারের নামকরণটা কুতুব মিনার কেন করা হয়েছে? কারণ খোয়াজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, তার নাম অনুসারে এটা কুতুব মিনার করা হয়েছে। ঠিক আছে। নেক্সট হচ্ছে ইব্রাহিম লোদি আর সিকান্দার লোদি, দুজনেই হচ্ছে তোমার লোদি বংশের রাজা। আর লোদি বংশের যে সুলতান সেটা বা ফাউন্ডার সেটা হচ্ছে বহলোল লোদি। এই জায়গাটা একটু ভালো করে বুঝবে। ঠিক আছে। দেখো, লোধি ডাইনেস্টি, এই লোধি ডাইনেস্টির ফাউন্ডার হচ্ছে বহলোল লোধি। ঠিক আছে। এই বহলোল লোধির পর সিংহাসনে বসেছিল সিকান্দার লোধি। কে বসেছিল? সিকান্দার লোধি। সিকান্দার লোধির এখানে উল্লেখ তোমরা দেখতে পাচ্ছ। সিকান্দার লোধি তিনি কি করেছিলেন? ভারতের যে রাজধানী সেটা দিল্লির থেকে নিয়ে গিয়ে আগ্রাতে করেছিলেন। আগ্রা শহরটার স্থাপনা কে করেছিল? সিকান্দার লোধি করেছিল। ঠিক আছে। আচ্ছা, তিনি যে জমিটা চাষবাস হয় সেই জমিটাকে মাপার জন্য একটা পদ্ধতি নিয়ে এসেছিলেন যেটাকে বলা হয় গজ ই সিকান্দারি। কি নিয়ে এসেছিল? গজ ই সিকান্দারি। ঠিক আছে, যেখানে তিনি 32টা ডিজিট নিয়ে এসেছিলেন কিসের জন্য? জমি পরিমাপ করার জন্য। ঠিক আছে। আচ্ছা, এই সিকান্দার লোধির পুত্র হচ্ছে ইব্রাহিম লোধি।
মনে রাখবে ইব্রাহিম লোধি হচ্ছে দিল্লি সালতানাতের লাস্ট রুলার। ঠিক আছে, তিনি হচ্ছেন দিল্লি সালতানাতের লাস্ট রুলার, কারণ তার সময় হয় পানিপথের প্রথম যুদ্ধ। কি হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ 1526, কার কার মধ্যে? ইব্রাহিম লোধি এবং বাবরের মধ্যে। ঠিক আছে, তো ইব্রাহিম লোধি হচ্ছে সিকান্দার লোধির পুত্র এবং দিল্লি সালতানাতের লাস্ট রুলার। তার সময় হয় ব্যাটেল অফ পানিপথ, প্রথম ব্যাটেল অফ পানিপথ 1526। আর মোহাম্মদ বিন তুগলক, তাকে কি বলা হয়? মোহাম্মদ বিন তুগলককে বলা হয় জ্ঞানী বোকা। জ্ঞানী বোকা। ঠিক আছে, চলো নেক্সট। ভারতের তোতা পাখি কাকে বলা হয়? আল বারুনি, আমির খুসরো, আবুল ফজল নাকি আকবর? ভারতের তোতা পাখি কাকে বলা হয়? আমির খুসরোকে বলা হয় ভারতের তোতা পাখি। তিনি মনে রাখবেন, এই যে আমরা গজল শুনি না, ফাউন্ডার অফ গজল, ফাউন্ডার অফ গজল কে? আমির খুসরো। আচ্ছা, আল বারুনি তার লেখা বইটার নাম মনে রাখবে কিতাব উল হিন্দ। কিতাব উল হিন্দ তার লেখা বইয়ের নাম। আচ্ছা, আবুল ফজল, আবুল ফজলের লেখা বইটার নাম হচ্ছে আকবর নামা। আকবর নামা, এই আকবর নামার আবার 3টা ভলিউম রয়েছে, মানে 3টা পার্ট রয়েছে। প্রথম যে পার্টটা রয়েছে সেটাতে আকবরের যে পূর্বপুরুষ তাদের নিয়ে উল্লেখ রয়েছে, মানে তোমার হচ্ছে তৈমুর থেকে যে হুমায়ুন সেই পর্যন্ত। নেক্সট যে পার্ট, এটা হচ্ছে আকবর সম্বন্ধে আলোচনা রয়েছে, আর এখানে রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন অফ আকবর, আকবরের যে অ্যাডমিনিস্ট্রেশন সেটা নিয়ে আলোচনা রয়েছে। আচ্ছা, এই জায়গাটার একটা তিনি নাম দিয়েছেন আইন ই আকবরী, লাস্ট পার্টটার নাম হচ্ছে আইনি আকবরী। ঠিক আছে, আচ্ছা, আকবরের ক্ষেত্রে যেটা মনে রাখবে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কি বলতো? সেটা হচ্ছে আমাদের যে বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন মানে যেমন মনসবদারি প্রথা, র্যাঙ্কিং, মনসবদারি প্রথা বা র্যাঙ্কিং, সেটা কিন্তু তিনি চালু করেছিলেন। নেক্সট, মহেঞ্জোদাড়ো কে আবিষ্কার করেছিলেন? দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, যা ফ্রান্সোয়া জারিজ নাকি জন মার্শাল? মহেঞ্জোদাড়ো কে আবিষ্কার করেছিলেন? রাখাল দাস ব্যানার্জি। কত সালে? 1922 সালে, 1922, 1922 সালে রাখাল দাস ব্যানার্জি তিনি আবিষ্কার করেছিলেন। আচ্ছা, মহেঞ্জোদাড়োর কথা যদি বলা হয় তো মহেঞ্জোদাড়ো মনে রাখবে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রেট বাথ, আশ্চর্য একটা জায়গা। এবং মহেঞ্জোদাড়ো শব্দের অর্থ হচ্ছে মৃতকের টিলা বা মৃতকের স্তূপ। ঠিক আছে, আচ্ছা, দয়ারাম সাহানি তিনি কি আবিষ্কার করেছিলেন? হড়প্পা সভ্যতা, হড়প্পা সভ্যতা। ঠিক আছে, দয়ারাম সাহানি কি করেছিল? হড়প্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন। জন মার্শাল, যদি বলা হয় জন মার্শাল, তো এই জন মার্শালেই তিনি মহেঞ্জোদাড়ো সভ্যতাকে বলেছিলেন আশ্চর্যজনক নির্মাণ, আশ্চর্যজনক নির্মাণ। ঠিক আছে, আচ্ছা, দেখো অনেক সময় একটা কোয়েশ্চেন আসে যে আমাদের যে সিন্ধু সভ্যতা রয়েছে সেটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কতটা বিস্তৃত। তো এই জায়গাটা যদি কোয়েশ্চেন আসে একটু নোট করে নাও। একেবারে উত্তরে হচ্ছে জম্মু কাশ্মীরের মান্ডা, একেবারে দক্ষিণে যদি আমরা দেখি সেটা হচ্ছে মহারাষ্ট্রের দেমাবাদ, একেবারে যদি পশ্চিমের দিকে চলে যায় সেটা হচ্ছে সুতকা গেন্ডোর, আর একেবারে পূর্ব দিকে যদি চলে যায় আলমগীরপুর। ঠিক আছে, এটা হচ্ছে বিস্তার আমাদের যে সিন্ধু সভ্যতা রয়েছে। মনে রাখবে 1980 সালে, 1908 থেকে মহেঞ্জোদাড়োকে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে যুক্ত করা হয়। ঠিক আছে, আচ্ছা, বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া গেছে, যেমন পশুপতির সিলমোহর বা ষাঁড়ের চিত্রযুক্ত সিল। ঠিক আছে, এটা মনে রাখবে, ষাঁড়ের চিত্রযুক্ত সিল, এটাও এখানে পাওয়া গেছে। তাছাড়া মাটির পাত্র, গয়না, এই সমস্ত জিনিস এখানে পাওয়া গেছে। ঠিক আছে, মাতৃদেবীর মূর্তি সেটাও এখানে পাওয়া গেছে, পরীক্ষায় আসে মাতৃদেবীর মূর্তি কোথায় পাওয়া গেছে। নেক্সট, ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটা? একটু আগেই বললাম, সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি, এটা হচ্ছে মধ্যবর্তী স্তর। নেক্সট,
রবি শস্য কোন ঋতুতে রোপণ করা হয়? গ্রীষ্মকাল, শীতকাল, হেমন্তকাল, বসন্তকাল। আচ্ছা, রবি শস্যের কথা যখন বলা হবে তো মনে রাখবে রবি শস্য রোপণ করা হয় শীতকালে। কখন? শীতকালে রোপণ করা হয়, ঠিক আছে। দেখো, রবি শস্যের ক্ষেত্রে বপন করা হয় কখন? শীতকাল। আচ্ছা, যদি বলা হয় কাটা হয় কখন, সেটা হচ্ছে গ্রীষ্মকাল। এক্সাম্পল যদি বলা হয় গম, জব, এগুলো হচ্ছে তোমার রবি শস্য। আরেকটা শস্য হয় খারিফ শস্য। এটা বপন করা হয় কখন? এটা বপন করা হয় বর্ষাকালে। আর কাটা হয় কখন? শরৎকালে। যেমন ধান, ভুট্টা, এগুলো, ঠিক আছে। নেক্সট, পশ্চিমবঙ্গে কোন কয়লা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে বিটুমিনাস কয়লা সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। দেখো, কয়লার যে কার্বনের পরিমাণ তার উপর ভিত্তি করে কয়লাকে 4 ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় পিট কয়লা, 2 লিগনাইট, বিটুমিনাস, আর একটা হচ্ছে অ্যানথ্রাসাইট, ঠিক আছে। এই 4 ধরনের কয়লা পাওয়া যায়। তার মধ্যে পিট কয়লাতে কার্বনের পরিমাণ 35 থেকে 40% থাকে। লিগনাইটে থাকে তোমার 40 থেকে 50%, বিটুমিনাসে থাকে 50 থেকে 80%, এবং অ্যানথ্রাসাইটে থাকে 85 থেকে 95%। তো মনে রাখবে অ্যানথ্রাসাইট কয়লা হচ্ছে সব থেকে উন্নত মানের কয়লা, কিন্তু পশ্চিমবঙ্গে যেটা সব থেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে বিটুমিনাস। আচ্ছা, ভারতের ক্ষেত্রে যদি আমরা দেখি, ভারতের ক্ষেত্রে, ঠিক আছে, ভারতের বৃহত্তম কয়লা উত্তোলক সংস্থা কোনটা? এটা কিন্তু পিওয়াইকিউ কোশ্চেন। বৃহত্তম কয়লা উত্তোলক সংস্থা সেটা হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড। কোল ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে। এটা হচ্ছে সব থেকে বৃহত্তম কয়লা উত্তোলক সংস্থা। আচ্ছা, ভারতের সব থেকে বেশি কয়লা উত্তোলন কোথা থেকে করা হয়? বৃহত্তম কয়লা খনি সেটা হচ্ছে ঝরিয়া। ঝরিয়া কোথায় অবস্থিত? ঝাড়খণ্ড। আচ্ছা, আর পশ্চিমবঙ্গের মধ্যে কোথায়? পশ্চিমবঙ্গের হচ্ছে তোমার রানীগঞ্জ। এটা হচ্ছে ভারতের প্রাচীনতম কয়লা খনি, ঠিক আছে। নেক্সট, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? চিল্কা হ্রদ, পুষ্কর হ্রদ, পুলিকট হ্রদ, উলার হ্রদ। তো বৃহত্তম হচ্ছে তোমার চিল্কা লেক, ঠিক আছে। নেক্সট, ভারতের সবচেয়ে পুরনো লৌহ ইস্পাত কারখানা কোনটি? টিসকো, সেল, ইএসএল, কোনটি? কোনোটিই নয়, সেটা হচ্ছে আমাদের টিসকো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, ঠিক আছে। নেক্সট, আমরা ভারতের মুখ্য ইলেকশন কমিশনার কে ছিলেন? প্রথম মুখ্য ইলেকশন কমিশনার অভিষেক ত্যাগী, সুকুমার সেন, রঞ্জন মিত্তল, শুভ্রাংশু কর। সেটা হচ্ছে আমাদের সুকুমার সেন। ইলেকশন কমিশন সম্বন্ধে যদি আমরা দেখি, ইলেকশন কমিশন আমাদের সংবিধানের আর্টিকেল নাম্বার তোমার 324, পার্ট 15, আর্টিকেল নাম্বার 324 থেকে 329 এখানে উল্লেখ দেখতে পাবো, যেখানে 324 নাম্বার আর্টিকেলে গঠন সম্বন্ধে কথা রয়েছে ইলেকশন কমিশনের। প্রথম কে ছিল মুখ্য ইলেকশন কমিশনার? সেটা হচ্ছে সুকুমার সেন। আচ্ছা, ইলেকশন কমিশনের গঠন হয় 25 জানুয়ারি 1950। এই দিনটাকে ন্যাশনাল ভোটার্স ডে হিসাবে পালন করা হয়। ন্যাশনাল ভোটার্স ডে হিসাবে পালন করা হয়। এখানে একটা জিনিস মনে রাখবে, আমাদের যে প্রেজেন্ট ইলেকশন কমিশনার তার নাম কি? তার নাম হচ্ছে জ্ঞানেশ কুমার। যখন আমাদের ইলেকশন কমিশন তৈরি হয় তখন মেম্বার সংখ্যা ছিল কতজন? একজন। আর বর্তমানে সেটা হয়েছে 3জন, চিফ ইলেকশন কমিশনার এবং তার সাথে আরো 2জন অন্যান্য সদস্য। নেক্সট, ভারতের কোন রাজ্যে প্রথম সবুজ বিপ্লব ঘটে? রাজস্থান, পাঞ্জাব, গুজরাট, উত্তরপ্রদেশ। প্রথম সবুজ বিপ্লব ঘটেছিল পাঞ্জাবে। আচ্ছা, সবুজ বিপ্লবের কথা যখনই আসবে মনে রাখবে গোটা বিশ্বে সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বরলগকে। কাকে? ডক্টর নরম্যান বরলগকে বলা হয়। এবং যদি আমাদের ইন্ডিয়ার কথা বলা হয় সেখানে হচ্ছে এম এস
স্বামীনাথন, যিনি 2026 সালে কি পেয়েছেন, 2025 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় শ্বেত বিপ্লব, শ্বেত বিপ্লব কিসের সাথে যুক্ত? ডায়েরি প্রোডাক্ট। ঠিক আছে। শ্বেত বিপ্লবের জনককে ডক্টর ভার্গিস কুরিয়ান, ডক্টর ভার্গিস কুরিয়ান। আচ্ছা, যদি বলা হয় ব্লু বিপ্লব কিসের সাথে যুক্ত? মাছের জাতীয় যে প্রোডাক্ট সেটার জন্য ডক্টর হীরালাল চৌধুরী, হীরালাল চৌধুরী। যদি বলা হয় ইয়েলো বিপ্লব কিসের সাথে যুক্ত? সেটা হচ্ছে অয়েল সিড, ঠিক আছে, তৈল বীজের সাথে যুক্ত, স্যাম পিট্রোডা, পিট্রোডা। ঠিক আছে। নেক্সট, মহারাজা ধীরাজ নামে কে পরিচিত ছিলেন? মহারাজা ধীরাজ, অশোক, প্রথম চন্দ্রগুপ্ত, বিম্বিসার নাকি আজাদশত্রু? তো মহারাজা ধীরাজ নামে পরিচিত ছিলেন প্রথম যে চন্দ্রগুপ্ত। দেখো, প্রথম চন্দ্রগুপ্ত কোন বংশের রাজা ছিল? গুপ্ত বংশ বা গুপ্ত যে ডাইনেস্টি তার। এটাকে বলা হয় গোল্ডেন এরা, এই সময়টা কি বলা হয়? গোল্ডেন এরা বলা হয়। ঠিক আছে। গুপ্ত বংশের ফাউন্ডার কে ছিল? শ্রীগুপ্ত, শ্রীগুপ্ত। কিন্তু তিনি মহারাজা ধীরাজ উপাধি নেননি, বরঞ্চ পরবর্তী ক্ষেত্রে আসে চন্দ্রগুপ্ত প্রথম, চন্দ্রগুপ্ত প্রথম। তিনি নিয়েছিলেন মহারাজা ধীরাজ উপাধি এবং তাকেই বলা হয় বাস্তবিক সংস্থাপক। ঠিক আছে। কি বলা হয়? বাস্তবিক সংস্থাপক চন্দ্রগুপ্ত প্রথমকে। তিনি গোল্ড কয়েন প্রচলন করেছিলেন, যেটাকে কি নাম দেওয়া হয়েছিল? দিনার। গোল্ড কয়েন প্রচলন করেছিলেন কে? প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত বিয়ে করেছিল কাকে? কুমার দেবীকে। কুমার দেবী কোথাকার রাজকন্যা ছিল? লিচ্ছবির রাজকন্যা। ঠিক আছে। চন্দ্রগুপ্ত প্রথমের পর তার সিংহাসনে বসে সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত। একে বলা হয় ভারতের নেপোলিয়ান। কে বলেছিল? VS স্মিথ তাকে ভারতের নেপোলিয়ান বলেছিল। ঠিক আছে। আচ্ছা, সমুদ্রগুপ্তের কতকগুলা নিকনেম রয়েছে, তার মধ্যে একটা নিকনেম হচ্ছে কবিরাজ। ঠিক আছে। এবং তিনি গোল্ড কয়েন প্রচলন করেছিলেন, সেগুলোকে বলা হয় গরুড় টাইপ, গরুড় টাইপ গোল্ড কয়েন তিনি প্রচলন করেছিলেন। ঠিক আছে। আচ্ছা, চন্দ্রগুপ্ত, তারপর সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের পর সিংহাসনে কে বসছিল? চন্দ্রগুপ্ত দ্বিতীয়, চন্দ্রগুপ্ত দ্বিতীয় খুব প্রতাপশালী রাজা ছিল। তিনি বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন, বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন। চন্দ্রগুপ্ত দ্বিতীয়র পর বসে কুমারগুপ্ত বা প্রথম কুমারগুপ্ত। এই প্রথম কুমারগুপ্তই কি করেছিল? নালন্দা ইউনিভার্সিটির স্থাপনা, নালন্দা ইউনিভার্সিটির স্থাপনা করেছিল। নেক্সট, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্রুসেলস, দুবাই, জেনিভা, কাঠমান্ডু। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO, যার হেডকোয়ার্টার জেনিভাতে অবস্থিত, এবং এটার স্থাপনা হয়েছিল 7 এপ্রিল 1948, 7 এপ্রিল 1948। এই 7 এপ্রিলকে আমরা কি হিসাবে পালন করি? ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে পালন করি। মনে রাখবে কি হিসাবে পালন করছি? ওয়ার্ল্ড হেলথ ডে, ওয়ার্ল্ড হেলথ ডে। আচ্ছা, এই সংস্থা বা WHO বর্তমানে যদি বলা হয় ডাইরেক্টর জেনারেল কে রয়েছে, তার নাম হচ্ছে টেড্রোস গেরিব্রাস। ঠিক আছে। নেক্সট, নিম্নের কোন ভারতীয় ক্রিকেটারকে লিটল মাস্টার বলা হয়? তো লিটল মাস্টার সবাই জানো, সুনীল গাভাস্কার। এই কোশ্চেনটা কিন্তু এসছিল WBSSC গ্রুপ সি তে এসছিল মেবি। আচ্ছা, শুধুমাত্র সুনীল গাভাস্কারকে নয়, সচিন টেন্ডুলকারকেও কিন্তু লিটল মাস্টার বলা হয়, সচিন টেন্ডুলকার। তাকে আবার গড অফ ক্রিকেটও বলা হয়। মহেন্দ্র সিং ধোনিকে বলা হয় ক্যাপ্টেন কুল, ক্যাপ্টেন কুল। সৌরভ গাঙ্গুলিকে বলা হয় প্রিন্স অফ ক্যালকাটা, প্রিন্স অফ ক্যালকাটা। আর কপিল দেবকে বলা হয় হরিয়ানা হ্যারিকেন, হরিয়ানা হ্যারিকেন।
ঠিক আছে, কপিল দেবের হাত ধরে 1983-তে ইন্ডিয়া প্রথমবার ওয়ার্ল্ড কাপ পেয়েছিল, আর দ্বিতীয় ওয়ার্ল্ড কাপ পেয়েছে মহেন্দ্র সিং ধোনির হাত ধরে 2011 সালে। ঠিক আছে, নেক্সট, কোন রাজ্যের গোকুল রিজার্ভয়ার ও উদয়পুর লেক রামসর সাইটে তকমা পেয়েছে? রাজস্থান, বিহার, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড। কোথাকার? বিহার। রাধুনি পাগল চাল কোন রাজ্যের জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য? পশ্চিমবঙ্গ, গুজরাট, উত্তরপ্রদেশ, উড়িষ্যা। রাধুনি পাগল চাল পশ্চিমবঙ্গে জিআই ট্যাগ প্রাপ্ত, 2025 সালে জিআই ট্যাগ পেয়েছে। আচ্ছা, এটা কোন জেলার একটা চাল? নদিয়া। আমাদের পশ্চিমবঙ্গের যে চালগুলো বা যে রাইসগুলো এখনো পর্যন্ত জিআই ট্যাগ পেয়েছে, তার মধ্যে আরো একটা হচ্ছে তুলাইপঞ্জি চাল। তুলাইপঞ্জি চাল, এটা কোন জেলার? উত্তর দিনাজপুর, 2017 সালে। তাছাড়া রয়েছে আমাদের গোবিন্দভোগ চাল, গোবিন্দভোগ, এটা হচ্ছে তোমার পূর্ব বর্ধমান, 2017 সাল। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও কয়েকটা গুরুত্বপূর্ণ জিআই ট্যাগ প্রাপ্ত পদার্থ আমাদের যেমন রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে কি, প্রথম মনে রাখবে 2004 সালে ভারতের প্রথম জিআই ট্যাগ হচ্ছে দার্জিলিং চা, দার্জিলিং টি, খুব বিখ্যাত। হ্যাঁ, নেক্সট হচ্ছে তোমার বালুচরি শাড়ি, পরীক্ষায় এসছে, বালুচরি শাড়ি কোথাকার? এটা বালুচরি শাড়িটা হচ্ছে আমাদের বিষ্ণুপুর বা বাঁকুড়াও বলতে পারো। 2011 সালে এটা জিআই ট্যাগ প্রাপ্ত হয়। আচ্ছা, বাঁকুড়ার আরো কয়েকটা জিনিস রয়েছে, যেমন এক হচ্ছে ডোকরা শিল্প, নেক্সট হচ্ছে টেরাকোটা, টেরাকোটা কোথাকার? পাঁচমুড়া, বাঁকুড়ার পাঁচমুড়া। ঠিক আছে, আচ্ছা, গরদের শাড়ি, এটা হচ্ছে মুর্শিদাবাদ, 2024, মুর্শিদাবাদ। সিল্ক, মুর্শিদাবাদ। ঠিক আছে, আচ্ছা, মুর্শিদাবাদের কি রয়েছে? মুর্শিদাবাদের ছানা বড়া। আচ্ছা, রিসেন্টলি যে জিআই ট্যাগ গুলো আমরা পেয়েছি 2025-এ, সেগুলো নোট করো। এক, নলেন গুড়ের সন্দেশ, নলেন গুড়ের সন্দেশ। দুই, কামারপুকুরের সাদা বোঁদে, কামারপুকুরের সাদা বোঁদে। ঠিক আছে, নেক্সট হচ্ছে মুর্শিদাবাদের ছানা বড়া, এগুলো সব 2025-এ পেয়েছে জিআই ট্যাগ। বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু, মতিচুর লাড্ডু। বারুইপুরের পেয়ারা, এগুলো সব কিন্তু আমাদের জিআই ট্যাগ প্রাপ্ত জিনিস, 2025-এ যেগুলো জিআই ট্যাগ পেয়েছে। নেক্সট, ক্যালসিফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি12, ভিটামিন ই। ক্যালসিফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম? সেটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন এ রাসায়নিক নাম কি? রেটিনল। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ভিটামিন ই, এটা রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। নেক্সট, নিম্নের কোনটি অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ? অ্যাড্রিনালিন, মিউকাস, সেরুমিনাস, সেবাসিয়াস। অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি মানে যে সমস্ত গ্রন্থি থেকে নিঃসৃত পদার্থ সরাসরি রক্তে মিশে যায়, সেগুলো যেমন হরমোন, যেখান থেকে হরমোন নিঃসৃত হয়, সেগুলোকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, অন্তঃক্ষরা গ্রন্থি কোথায় অবস্থিত? দুটা কিডনির উপরে, দুটা কিডনির উপরে হচ্ছে আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি অবস্থিত। এগুলো হচ্ছে ডাকলেস গ্ল্যান্ড। ঠিক আছে, কি বলা হয় এগুলোকে? ডাকলেস গ্ল্যান্ড। তার মানে কি, এদের কোনো রকম ডাকলে নেই, বা যে গ্রন্থিগুলো তোমার সাধারণত নালী নেই, সরাসরি হরমোন নিঃসৃত হয় এবং সেগুলো রক্তের সাথে মিশে যায়। ঠিক আছে, নেক্সট, ভারতের কোন রাজ্যে সর্বাধিক ধান উৎপন্ন হয়? সর্বাধিক ধান পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের মধ্যে যদি স্পেশালি কোথায় বলা হয়, সেটা হচ্ছে পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমান, ধানের ঝুড়ি বলা হয় পূর্ব বর্ধমানকে। কোন আইনের মাধ্যমে গণপরিষদ গঠিত হয়েছিল?
গণপরিষদ গঠিত হয়েছিল 1946-এর যে ক্যাবিনেট মিশন পরিকল্পনা। এই ক্যাবিনেট মিশন পরিকল্পনার 3জন সদস্য ছিল, 3টা নাম মনে রাখবে। প্যান্থিক লরেন্স, আলেকজান্ডার এবং স্টেফোর্ড ক্রিপস। ঠিক আছে, নেক্সট, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটা? আমরা প্রত্যেকেই জানি মেছো বিড়াল হচ্ছে রাজ্য পশু। যদি রাজ্য গাছ কথা বলা হয় সেটা হচ্ছে ছাতিম। যদি বলা হয় ফুল সেটা হচ্ছে আমাদের শিউলি। আর যদি বলা হয় পাখি কোনটা, রাজ্য পাখি, সেটা হচ্ছে সাদা গলাযুক্ত মাছরাঙা। সাদা গলাযুক্ত মাছরাঙা। ঠিক আছে, নেক্সট, ভারতের কত সালে কিষাণ ক্রেডিট কার্ড শুরু হয়েছিল? কিষাণ ক্রেডিট কার্ড শুরু হয়েছিল তোমার 1998 সালে। কে শুরু করেছিল? নাবার্ড যে সংস্থা রয়েছে তারা শুরু করেছিল, এবং একটা কমিটির সুপারিশ নেওয়া হয়েছিল, যে কমিটিটার নাম হচ্ছে আর.ভি. গুপ্তা কমিটি। এই কমিটির সুপারিশে ভারতে কিষাণ ক্রেডিট কার্ড শুরু হয়েছিল। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল মূলত কোন শিলা দ্বারা গঠিত? সেটা হচ্ছে গ্রানাইট এবং নিস, এই ধরনের শিলা দিয়ে গঠিত। পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্র রয়েছে? পাট গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? ব্যারাকপুরে রয়েছে। ব্যারাকপুরে পাট গবেষণা কেন্দ্র রয়েছে। আচ্ছা, যদি বলা হয় ধান গবেষণা কেন্দ্র, ধান গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? কটকে রয়েছে। আচ্ছা, যদি বলা হয় কফি, এটা হচ্ছে কর্ণাটক, কর্ণাটকের যে চিকম্যাঙ্গলুর রয়েছে সেখানে। যদি বলা হয় আখ গবেষণা কেন্দ্র, এটা হচ্ছে লখনৌতে রয়েছে। ঠিক আছে, নেক্সট, সমুদ্রের গভীরে বিশালাকার জাতীয় পতাকা উন্মোচন করে ভারতের হয়ে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে গুজরাট, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ নাকি ত্রিপুরা? তো সমুদ্রে গভীর বিশালাকার জাতীয় পতাকা উন্মোচন করেছিল কোথায়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ওখানে। কোন প্রতিবেশী দেশের সঙ্গে সুন্দরবনের সীমানা রয়েছে? আচ্ছা, কার সাথে রয়েছে? বাংলাদেশের সাথে রয়েছে। পশ্চিমবঙ্গ টোটাল 3টা ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করে। কোন কোন রাজ্য? নেপাল, ভুটান এবং বাংলাদেশ। তার মধ্যে সব থেকে বেশি সীমানা শেয়ার করে বাংলাদেশের সাথে। আর যদি রাজ্য হিসাবে দেখি, আমরা টোটাল 5টা রাজ্যের সাথে সীমানা শেয়ার করি। 5টা রাজ্য কি কি? সিকিম, আসাম, বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা। যদি আমরা পশ্চিমবঙ্গে দেখি কার কার সাথে করছে, উপরে হচ্ছে সিকিম, এখানে হচ্ছে আসাম, এদিকে হচ্ছে উড়িষ্যা, এখানে হচ্ছে ঝাড়খণ্ড এবং বিহার। এই 5টা রাজ্যের সাথে পশ্চিমবঙ্গ সীমানা শেয়ার করে। তার মধ্যে ঝাড়খণ্ডের সাথে সব থেকে বেশি শেয়ার করে, প্রায় 500 কিলোমিটার বর্ডার শেয়ার করে। ঠিক আছে, ঝাড়খণ্ডের সাথে। নেক্সট, ভারতের সর্বশেষ জনগণনা কত সালে হয়েছিল? ভারতের লাস্ট যে সেন্সাস সেটা হয়েছিল 2011 সালে। ভারতের লাস্ট সেন্সাস হয়েছিল 2011-তে। আচ্ছা, যদি বলা হয় প্রথম জনগণনা ভারতের কবে হয়? 1872 সালে প্রথম জনগণনা। কে করেছিল? লর্ড মায়ো। কিন্তু যদি বলা হয় প্রথম দশকীয়, 1872-এ মায়ো। প্রথম দশকীয়, প্রথম দশকীয় এটা করেছিল কে? লর্ড রিপন। লর্ড রিপন কত সালে করেছিল? 1881-তে। তারপর হয়েছে 2011, মানে তারপর মাঝে আরো হয়েছে। এটা হচ্ছে ভারতের 15তম সেন্সাস। 2011টা হচ্ছে ভারতের 15তম সেন্সাস। আচ্ছা, ভারতের প্রথম চিফ সেন্সাস কমিশনার কে ছিল? প্রথম চিফ সেন্সাস কমিশনার ছিল আমাদের ডব্লিউ.সি. প্লাউডেন। এবং 2011 সেন্সাসে ছিল সি চন্দ্রমৌলি।
ঠিক আছে, লেটেস্ট আমাদের হবে 2026 এবং 27 দুটা দফাতে ডিজিটাল সেন্সাস কিন্তু হতে চলেছে। ঠিক আছে, যেখানে সেন্সাস কমিশনার কে রয়েছে? মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ। কে রয়েছে? মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ। নেক্সট, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছে? 1998, 1999, 2000, 2002। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে 1999 সালে স্বীকৃতি পেয়েছে ইউনেস্কো হেরিটেজ সাইট হিসাবে। ভারতের টোটাল 3টা হিমালয়ান রেলওয়ে রয়েছে। এক হচ্ছে দার্জিলিং, তারপর হচ্ছে তোমার নীলগিরি এবং কালকা সিমলা। এগুলো হচ্ছে তোমার কি পেয়েছে? ইউনেস্কো হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। দার্জিলিং 1999, নীলগিরি 2005, কালকা সিমলা 2008। ঠিক আছে, স্বাধীনতার অধিকার সংবিধানের কোন ধারায় উল্লেখ রয়েছে? স্বাধীনতার অধিকার, স্বাধীনতার অধিকার আর্টিকেল নাম্বার 19 থেকে 22। আইনের চোখে সবাই সমান কোন ধারায় বলা হয়েছে? ইকুয়ালিটি বিফোর ল আর্টিকেল নাম্বার 14। ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকার কে ছিলেন? মীরা কুমার। এবং প্রথম যদি বলা হয় কে ছিল? জি মাভলঙ্কর। নিম্নের কাকে হরিয়ানা হ্যারিকেন বলা হয়? এখনই বললাম, কপিল দেবকে। হরভজন সিংকে কি বলা হয়? দ্য টার্বিনেটর। দ্য টার্বিনেটর বলা হয়। ভারতের ক্ষুদ্রতম রামসর সাইট কোনটি? সেটা হচ্ছে রেণুকা লেক। ফুটবল সম্রাট কাকে বলা হয়? পেলে। ভারতের উদীয়মান শিল্প কাকে বলে? আচ্ছা, উদীয়মান শিল্প বলতে প্রথমে মনে রাখবে সেই ধরনের শিল্পকে বলা হয় যেগুলোতে গ্রোথ খুব তাড়াতাড়ি হয় এবং যেগুলোর ব্যবহার বহুমুখী, বহুমুখী ব্যবহার। সেটা হচ্ছে পেট্রো রসায়ন শিল্প। ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানতে পারি? ইন্ডিকা গ্রন্থ থেকে আমরা মৌর্য বংশের জানতে পারি। ইন্ডিকা গ্রন্থটি কে লিখেছেন? মেগাস্থিনিস। মেগাস্থিনিস। নেক্সট, কোন আকরিকে লোহার পরিমাণ সব থেকে বেশি থাকে? বলো, কোন আকরিকে লোহার পরিমাণ সব থেকে বেশি থাকে? সেটা হচ্ছে ম্যাগনেটাইট। আচ্ছা, লোহার যে আকরিকগুলো রয়েছে কি কি? হেমাটাইট, ম্যাগনেটাইট, লিমোনাইট, সিডেরাইট। ঠিক আছে, নেক্সট, দুটি স্তূপ পর্বতের মাঝের অংশকে কি বলে? গিরিখাত, গ্রস্থ উপত্যকা, দোয়াব নাকি ক্যানিয়ন? সেটা হচ্ছে গ্রস্থ উপত্যকা। ম্যাগনেসিয়ামের একটা আকরিকের নাম কি? ম্যাগনেসিয়ামের একটা আকরিকের নাম কি? সেটা হচ্ছে ডলোমাইট। ম্যাগনেসিয়ামের একটা আকরিক হচ্ছে ডলোমাইট। আচ্ছা, ম্যাগনেসিয়ামের যদি আকরিকগুলো আমরা জানতে চাই যে কি কি আকরিক রয়েছে ম্যাগনেসিয়ামের, নোট করবে। এক হচ্ছে ম্যাগনেসাইট, ম্যাগনেসাইট, ডলোমাইট, কার্নালাইট এবং লাস্ট রয়েছে আমাদের কাইসেরাইট। ঠিক আছে, নেক্সট, মানবদেহে মোট কত জোড়া প্রধান লালা গ্রন্থি রয়েছে? প্রধান লালা গ্রন্থি কত জোড়া? 3 জোড়া রয়েছে। 3 জোড়া কি কি? এক হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, আর একটা হচ্ছে তোমার সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। এই 3 জোড়া গ্ল্যান্ড দেখতে পাওয়া যায়। নিম্নের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? গ্রিন হাউস গ্যাস নয় কোনটি বলো? এটা স্বাভাবিক, অক্সিজেন হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয়। প্রোটিনের অভাবে শিশুদের কোন রোগ দেখতে পাওয়া যায়? বেরিবেরি, রিকেট, পেলেগ্রা নাকি কোয়াশিয়ারকার? আচ্ছা, প্রোটিনের অভাবে যে রোগটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কোয়াশিয়ারকার। রিকেট হচ্ছে তোমার ভিটামিন ডি, বেরিবেরি ভিটামিন বি। নেক্সট, ওয়ার্ল্ড
থিয়েটার ডে কবে পালন করা হয়? বিশ্ব থিয়েটার দিবস, সেটা হচ্ছে 29শে মার্চ। ভারতের কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে? টোটাল বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কটা? 18টা। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্প শুরু হয়েছিল? ভারী শিল্প, হেভি ইন্ডাস্ট্রিজ, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। ভারতের কোন রাজ্যকে ডিমের ঝুড়ি বলা হয়? উত্তরপ্রদেশ, হরিয়ানা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। ডিমের ঝুড়ি বলা হয় অন্ধ্রপ্রদেশকে। ওয়ার্ল্ড ওয়াটার ডে, বিশ্ব জল দিবস কবে পালন করা হয়? 22শে মার্চ। আত্মঘাতী থলি কোন অঙ্গাণুকে বলা হয়? লাইসোজোম, গলগি বডি, সেন্ট্রোজোম, মাইটোকন্ড্রিয়া। আত্মঘাতী থলি লাইসোজোমকে বলা হয়। আলোর বেগ কোন মাধ্যমে সর্বোচ্চ? শূন্যে, বাতাসে, জলে, কাচে। আলোর বেগ সর্বোচ্চ হচ্ছে শূন্য মাধ্যমে। সিএফসি সম্পূর্ণ নাম কি? ক্লোরোফ্লুরোকার্বন। অপশন ডি। পঞ্চায়েত সমিতির রাজনৈতিক প্রধানকে? পঞ্চায়েত সমিতির সেটা হচ্ছে সভাপতি। অশোক মেহতা কমিটি কত স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা বলেছিল? একটু আগে আমি বলেছি 2 স্তর বিশিষ্ট। নীলদর্পণ নাটকটির ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে? কালীপ্রসন্ন সিংহ, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, উমেশ চন্দ্র দত্ত। নীলদর্পণ নাটকটা লিখেছিল কে? সেটা হচ্ছে দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র। আর ইংরেজিতে অনুবাদ করেছিল মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিল? ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিল কে? সেটা হচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়া। আচ্ছা, ভারতের যে জাতীয় পতাকা এটা কবে গ্রহণ করা হয়েছিল? 22শে জুলাই 1947। 22শে জুলাই 1947। আচ্ছা, যদি বলা হয় যে আমাদের যে জাতীয় পতাকা রয়েছে তার রেশিও, দৈর্ঘ্য প্রস্থ অনুপাতটা কত? দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে 2:3। ঠিক আছে। নেক্সট, মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটা? সেরিব্রাম। পুনর্ভবা এবং আত্রেয়ী নিম্নের কোন নদীটির শাখা নদী? তিস্তা, তোরসা, মহানন্দা, করলা। কোনটা? এটা হচ্ছে আমাদের তিস্তা নদীর শাখা নদী। তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেছিল? তত্ত্ববোধিনী সভা সেটা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লাস্ট ভাইসরয় সেটা হচ্ছে কে? লর্ড মাউন্টব্যাটেন। এবং তিনি কি নিয়ে এসেছিলেন? ভারতকে ডিভিশন করার জন্য 1947-এর ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। নেক্সট, অতি উচ্চ তাপমাত্রায় কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? উচ্চ তাপমাত্রা এটা হচ্ছে পাইরোমিটার। পাইরোমিটার যন্ত্রের সাহায্যে। হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কি করা হয়? কোনো একটা আবদ্ধ এলাকাতে যে হিউমিডিটি রয়েছে, আর্দ্রতা রয়েছে, সেটা পরিমাপ করতে। আর এটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। আর এটার সাহায্যে তো আমরা জানি অ্যাটমিক প্রেসার, বায়ু চাপ নির্ধারণ করতে ব্যবহার করা হয়। রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়? রিকেট ভিটামিন ডি। ছোটদের জন্য রিকেট, আর বড়দের অস্টিওম্যালেসিয়া। আর ভিটামিন ই এর অভাবে কি হয়? বন্ধ্যাত্ব। ভিটামিন এর অভাবে হয় রাতকানা। সার্বজনীন রক্তদাতা যে সবাইকে রক্ত দিতে পারে কোনটা? গ্রুপ ও। প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কটি থাকে? প্রাপ্তবয়স্ক মানুষ কটা থাকে? 206টি হাড় থাকে। সূর্যের আলোয় রামধনুর বিভিন্ন রঙের বিভাজনকে কি বলা হয়? এটাকে বলা হয় তোমার বিচ্ছুরণ। আচ্ছা, সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের উল্লেখ আমরা কোথায় পেয়েছিলাম? গুপ্ত বংশ, তার রাজধানী কোথায় ছিল? পাটুলিপুত্র। আচ্ছা, সমুদ্রগুপ্তের যে সভাকবি তার নাম কি ছিল? হরিসেন। ঠিক আছে। আর এনার একটা রয়েছে প্রয়াগ প্রশস্তি অভিলেখ। এই প্রয়াগ প্রশস্তি অভিলেখেই আমরা সমুদ্রগুপ্ত সম্বন্ধে জানতে পারি। নেক্সট, আয়তন অনুযায়ী ভারত বিশ্বের কততম বৃহত্তম দেশ? আয়তন অনুযায়ী বিশ্বের 7ম বৃহত্তম দেশ। কোন রাজ্য ভারতের প্রথম রাজ্য হিসাবে সম্পূর্ণ কাগজবিহীন বিচার ব্যবস্থা চালু করেছে? কোন রাজ্য প্রথম রাজ্য হিসাবে সম্পূর্ণ কাগজবিহীন? সিকিম। ভারতের সবচেয়ে বিস্তৃত অরণ্য কোনটি? ক্রান্তীয় পর্ণমোচী।
ভারতের সংবিধানের কোন সংশোধনী আইনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছিল? বারবার বলেছি 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। আর 74তমটা কিসের জন্য? মিউনিসিপ্যালিটি। নোট করে রাখবে, মিউনিসিপ্যালিটি। নেক্সট, দ্বৈত শাসন ব্যবস্থা কত সালে চালু হয়েছিল? দ্বৈত শাসন ব্যবস্থা 1765 সালে চালু হয়। দ্বৈত শাসন ব্যবস্থার মধ্যে দুটো জিনিস থাকে। কি কি? দ্বৈত শাসন ব্যবস্থার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে কি, এক হচ্ছে রেভিনিউ ডিপার্টমেন্ট, যেটাকে দিওয়ানি বলা হয়। আরেকটাকে বলা হয় তোমার নাজিম, বা যেটাকে আমরা বলি ল অ্যান্ড অর্ডার। এই ল অ্যান্ড অর্ডার ব্যবস্থাটা দেওয়া হতো কাকে? নবাবকে। আর রেভিনিউ দেওয়া থাকতো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। এটাকে বলা হয় দ্বৈত শাসন। ভারতের জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালন করা হয়? 24শে এপ্রিল। নিম্নের কোন কাপটি পোলো খেলার সাথে সম্পর্কযুক্ত? পোলো খেলার সাথে কোনটা? সেটা হচ্ছে আমাদের রাধামোহন কাপ, পোলো খেলার সাথে যুক্ত। ইরানি কাপ ক্রিকেট, সুব্রতা কাপ ফুটবল। আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? আয়তনের বিচারে দক্ষিণ 24 পরগনা। পশ্চিমবঙ্গে কতগুলি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে? কতগুলো রয়েছে? 15টি। নিম্নের কোনটি গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? পরেশনাথ, আনাইমুদি, নকরেদ নাকি জিন্দাগাদা? গারো পাহাড় সেটা হচ্ছে নকরেদ। গারো পাহাড় কোথায় অবস্থিত? সেটা হচ্ছে মেঘালয়। মেঘালয়ের 3টা পাহাড়, গারো, খাসি, জয়ন্তিয়া। নকরেক জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? স্বাভাবিক, মেঘালয়ে অবস্থিত। যোগ জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? যোগ সরাবতী নদীর উপর। কাঞ্চনজঙ্ঘা কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? কারাকোরাম, হিমালয়, নীলগিরি, হুমায়ুন। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। দেখো, আচ্ছা যদি আমরা হিমালয়কে দেখি, এই ম্যাপটা একটু মনে রাখবে, ঠিক আছে? হিমালয়কে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে ট্রান্স হিমালয়, একটা হচ্ছে তোমার আমাদের মধ্য হিমালয়, আর একটা হচ্ছে লঘু হিমালয়। ঠিক আছে? এই যে ট্রান্স হিমালয়, কারাকোরম হচ্ছে ট্রান্স হিমালয়ের অংশ। ট্রান্স হিমালয়ের 3টা অংশ, কারাকোরাম, লাদাখ এবং জাস্কার। তারপর রয়েছে মধ্য হিমালয়, এই মধ্য হিমালয়টা হচ্ছে সব থেকে বড়। তারপর রয়েছে লঘু হিমালয়। তো এই হিমালয়ের অংশ মানে মধ্য হিমালয়ের অংশ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটা ভারতে অবস্থিত, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। কারণ কি, এই যে কারাকোরাম রেঞ্জ রয়েছে, যেখানে কেটু পর্বত শৃঙ্গটা রয়েছে, এটা কিন্তু পিওকের আন্ডারে আসছে, এটা মনে রাখবো। নেক্সট, কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? দীর্ঘতম উপকূল রেখা কার রয়েছে? গুজরাট। আচ্ছা, ভারতের যদি উপকূলটাকে আমরা দেখি, তো একটা জিনিস মনে রাখবে, এই যে এলাকাটা, এখানটাকে বলা হয় কচ্ছের রণ। কি বলা হয়? কচ্ছের রণ। ঠিক আছে? তারপর এই জায়গাটাকে বলা হয় তোমার, কি বলা হয় বলো তো? কাঠিয়াবাড়। ঠিক আছে? সব থেকে বেশি সমুদ্রী এলাকা গুজরাটে রয়েছে। তারপর মহারাষ্ট্র থেকে এই যে গোয়া, এই পর্যন্ত যে সমুদ্র উপকূলটাকে রয়েছে, এটাকে বলা হয় কোঙ্কণ তট। কোঙ্কণ তট। তারপর তোমার গোয়া থেকে কর্ণাটক, এটাকে বলা হয় কন্নড়, কন্নড় তট। কর্ণাটক টু কেরালা, এটাকে বলা হয় মালাবার উপকূল। আর এখান থেকে অন্ধ্রপ্রদেশ, এটাকে বলা হয় করমণ্ডল উপকূল। অন্ধ্রপ্রদেশ থেকে উড়িষ্যা উত্তরী সরকার তট। তারপর এটাকে বলা হয় তোমার উৎকল তট। তো এই যে সমুদ্র উপকূলগুলোর যে নামগুলা বললাম, এটা অবশ্যই মনে রাখবে। আলোর কোন ঘটনার কারণে স্বচ্ছ আকাশকে নীল দেখায়? বিক্ষেপণ। 10 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত? লাক্ষাদ্বীপ ও মিনিকয়, আন্দামান ও নিকোবর, কবরত্তি ও মিনিকয়। দেখো, 10 ডিগ্রি চ্যানেল দেখতে পাবো আন্দামান এবং নিকোবরের মধ্যে। আচ্ছা, আন্দামান নিকোবরে যে চ্যানেলগুলো দেখতে পাবো সেগুলো একটু নোট করবে দেখি। একটা পাবো, একটা আমরা পাচ্ছি, সেটাকে বলা হয় ডানকান প্যাসেজ। ঠিক আছে? আচ্ছা, তারপর পাবো 10 ডিগ্রি চ্যানেল। তারপর পাবো গ্রেট চ্যানেল। এই 3টা চ্যানেল আমরা কোথায় দেখতে পাই? আন্দামান নিকোবরে দেখতে পাই। তো মনে রাখবে, ডানকান প্যাসেজের উপরে কি কি থাকে? নর্থ আন্দামান থাকে, নর্থ আন্দামান।
মিডিল আন্দামান এবং সাউথ আন্দামান। আর ডানকান প্যাসেজের নিচে কি থাকে সেটা হচ্ছে লিটিল আন্দামান। লিটিল আন্দামান। আর এই লিটিল আন্দামান আর 10 ডিগ্রি চ্যানেল এটার কি থাকে, এখানে হচ্ছে নিকোবর। আর নিকোবর তার নিচে থাকে হচ্ছে আমাদের সুমাত্রা আইল্যান্ড। সুমাত্রা আইল্যান্ড। তাহলে কি বুঝবো, এই যে গ্রেট চ্যানেল রয়েছে এটা কি করে ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়া এই দুটো দেশকে আলাদা করছে। দেখো নিকোবর আর সুমাত্রা আইল্যান্ড এটা হচ্ছে তোমার ইন্দোনেশিয়ার একটা আইল্যান্ড। আচ্ছা, লিটিল আন্দামান এবং সাউথ আন্দামানের মাঝখানে কি রয়েছে, ডানকান প্যাসেজ। আর আন্দামান আর নিকোবরের মাঝখানে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। আচ্ছা, 8 ডিগ্রি চ্যানেলের কথা যদি আসে তাহলে সেটা হচ্ছে ভারতের যে মিনিকয় আইল্যান্ড রয়েছে, মিনিকয় যেটা হচ্ছে লক্ষদ্বীপ আর মালদ্বীপ, এই দুটোর মধ্যে রয়েছে কি 8 ডিগ্রি চ্যানেল। 9 ডিগ্রি চ্যানেল রয়েছে লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মধ্যে। লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মধ্যে রয়েছে 9 ডিগ্রি চ্যানেল এবং আন্দামান নিকোবরের মধ্যে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। বাংলার রেনেসাসের জনক কাকে বলা হয়, বাংলা রেনেসাসের জনক সেটা হচ্ছে রাজা রামমোহন রায়কে বলা হয়। ঠিক আছে। দিন এ ইলাহি এটা প্রচলন করেছিল কে, দিন এ ইলাহি আকবর প্রচলন করেছিল। জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন, উমেশ চন্দ্র ব্যানার্জি, দাদাভাই নরজি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নাকি রমেশ চন্দ্র দত্ত। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল, সেটা হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি বা ডাব্লিউসি ব্যানার্জি। ঠিক আছে, উমেশ চন্দ্র ব্যানার্জি। দেখো ভারতের যে জাতীয় কংগ্রেস সেটার স্থাপনা কবে হয়েছিল, 1885-এ। কে করেছিল, এ ও হিউম, তিনি প্রথম জাতীয় কংগ্রেসের স্থাপনা করেন। জাতীয় কংগ্রেসের প্রথম যে অধিবেশনটা হয় সেখানে সভাপতিত্ব করেছিল উমেশ চন্দ্র ব্যানার্জি। দাদাভাই নরজি করেছিল তা পরেরটাই 1986 সালে। আচ্ছা, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে বৈঠকগুলো সম্বন্ধে তোমাদের একটু অবগত থাকা দরকার, তার মধ্যে প্রথম বৈঠক যেখানে 72 জন সদস্য বা 72 জন ডেলিগেট অংশগ্রহণ করেছিল। আচ্ছা, যদি বলা হয় প্রথম জাতীয় কংগ্রেসের প্রথম ফরেনার, আচ্ছা প্রথমে লেখো প্রথম মুসলিম, ফার্স্ট মুসলিম সভাপতি কে ছিল, প্রথম মুসলিম সভাপতি ছিল কে, বদরুদ্দিন তৈয়বজি। 1887 সালে যে বৈঠকটা হয় মাদ্রাসে হয়েছিল, কে ছিল, বদরুদ্দিন তৈয়বজি। নেক্সট যদি বলা হয় ফার্স্ট ফরেনার, প্রথম ফরেনার, সেটা হচ্ছে জর্জ ইউলে। 1888 কোথায় হয়েছিল, এলাহাবাদ। জর্জ ইউলে। ঠিক আছে, প্রথম হয়ে গেল। আচ্ছা, প্রথম মহিলা, ফার্স্ট ওমেন, সেটা হচ্ছে অ্যানি বেসান্ত, 1917 কলকাতা অধিবেশন, অ্যানি বেসান্ত। আচ্ছা, প্রথম ভারতীয় মহিলা, ফার্স্ট ইন্ডিয়ান ওমেন, প্রথম ভারতীয় মহিলা সেটা হচ্ছে 1925 তোমার কানপুর অধিবেশন, সরোজিনী নাইডু। আচ্ছা, গান্ধীজি কোন অধিবেশনে অংশগ্রহণ করেছিল গান্ধীজি, সেটা হচ্ছে 1924 বেলগাম অধিবেশন। আচ্ছা, 1938, 1940, এই 1939টা কোথায় হয়েছিল, হরিপুর বা হরিপুরা। আর 1939টা হয়েছিল তোমার হরিপুরা, আর একটা হচ্ছে ত্রিপুরী। এই দুটোতে কে করেছিল, সুভাষচন্দ্র বোস। আচ্ছা, একটা সময় আমরা শুনতে পাই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দুটা ভাগে ভাগ হয়েছিল, একটা হচ্ছে মডারেট আর একটা হচ্ছে তোমার উগ্রপন্থী, একটা নরমপন্থী। তো প্রথম যে বিভাজনটা হয়েছিল 1907 সালে, বিভাজনটা হয় 1907 সালে। ঠিক আছে,
সেই সময় সভাপতি কে ছিল? রাসবিহারী ঘোষ। কোথায় হয়েছিল? সুরাট। রাসবিহারী ঘোষ। আর এদের একসাথে যুক্ত হয়েছিল 1916 সালে, 1916-তে লখনৌ। ঠিক আছে। অম্বিকাচরণ মজুমদার, অম্বিকাচরণ মজুমদার ছিল সভাপতি। নেক্সট, কত সালে প্রথম ফিফা বিশ্বকাপ হয়? 1930। জ্যাব শব্দটি কোন খেলার সাথে যুক্ত? জ্যাব বক্সিং এর সাথে যুক্ত। চেকমেট এটার সাথে যুক্ত কোনটা? দাবা। রণথম্বোর ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে বলা হয়। মানবদেহে মোট সেক্স ক্রোমোজোম কতগুলি থাকে? দুটা থাকে, এক্স এবং ওয়াই বা এক্স এবং এক্স। ঠিক আছে। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত। কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত? কুঞ্চিকল জলপ্রপাতটা এটা অবস্থিত হচ্ছে আমাদের কর্ণাটক। আর এই যে বারহি পানি জলপ্রপাত এটা উড়িষ্যাতে অবস্থিত। নেক্সট, ভারতের নিম্নের কোন রাজ্যের রাজ্যসভার আসন সংখ্যা সর্বোচ্চ? এটা হচ্ছে উত্তরপ্রদেশ। আচ্ছা, পশ্চিমবঙ্গের আসন সংখ্যা যদি দেখি, লোকসভায় কতজন, রাজ্যসভায় কতজন, বিধানসভায় কতজন? আচ্ছা, লোকসভাতে আমাদের আসন সংখ্যা কতজন রয়েছে? 42 জন। লোকসভাতে হচ্ছে 42, রাজ্যসভাতে হচ্ছে তোমার 16 জন, আর বিধানসভাতে হচ্ছে 294 জন। আর উত্তরপ্রদেশের রাজ্যসভায় সিট হচ্ছে তোমার কতজন? 31 জন। নেক্সট, মনসবদারি প্রথা কে প্রবর্তন করেছিল? মনসবদারি প্রথা প্রবর্তন করেছিল কে? সেটা হচ্ছে আমাদের আকবর। মনসবদারি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে র্যাঙ্কিং, র্যাঙ্কিং। নেক্সট, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই হচ্ছে আজকের আমাদের 100টা কোশ্চেন। তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও বা আগামী দিনে গ্রাম পঞ্চায়েতের আরো অন্যান্য ক্লাস করতে চাও, তারা অবশ্যই আমাদের যে চ্যানেলটি রয়েছে জিকে জিএস বাই রোহিত, এটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পিডিএফ গুলো পাওয়ার জন্য আমাদের জিকে জিএস বাই রোহিত যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটাতে যুক্ত থাকবে। আজকের মতো এই পর্যন্তই।